আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমাদের যদি কৃষি গুচ্ছের কথা বলি, কৃষি গুচ্ছতে তো 9টা মাইগ্রেশন হয়ে গেল এবং 9টা মাইগ্রেশন গতকালকে শেষ হয়েছে। মাইগ্রেশনের পরে যারা ভর্তি কনফার্ম করেছে তাদের ভর্তি ইনশাল্লাহ আগামী 10-11 তারিখ। আর জেনারেল গুচ্ছে যারা আছে তাদেরও আমরা জানি যে প্রথম যে রেজাল্ট তারা দিয়ে দিছে। তো যাই হোক, যারা এই কৃষি গুচ্ছ এবং জেনারেল গুচ্ছ বা যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছে সবাইকে নিয়েই আমি আজকে একটু আলোচনা করবো। আজকে আলোচনাটা আসলে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে না, সবকিছু নিয়ে শুক্রিয়া আদায়, থ্যাঙ্কস টু গড। আমরা যদি দেখি আমাদের যখন কৃষি গুচ্ছের কথা যদি বলি, যখন আমাদের প্রথম ভর্তি পরীক্ষার রেজাল্ট হইলো, রেজাল্ট হওয়ার পরে কিছু শিক্ষার্থীকে দেখলাম তার ওয়েটিং এর চান্স পেয়েছে। যেহেতু আমি এই কৃষি গুচ্ছ নিয়ে আলোচনা করি বা ই করি, অনেকেই দেখা যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করে, স্যার আমরা ইসে চান্স পাবো কিনা, কোন রকম মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হলে হলো, যে কোনো সাবজেক্ট হলে হলো চান্স পাইনি। এরপরে যখন ওয়েটিং থেকে টানা শুরু করলো, প্রথম দিকে ভর্তি অত হয় নাই, তো তখন যখন কুড়িগ্রামে ভর্তি হইলো তখন বললো যে স্যার কুড়িগ্রামে না আরেকটু যদি ভালো বিশ্ববিদ্যালয় হয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হলে ভালো। হবিগঞ্জ তারপর ওয়েটিং এর থেকে আস্তে আস্তে সেকেন্ড ওয়েটিং এর থেকে যখন আসলো বা থার্ড ওয়েটিং, সেখান থেকে চলে আসলো কোথায়, যে হবিগঞ্জে। হবিগঞ্জে না আরেকটু ভালো হলে আপনার ইউনিভার্সিটিতে যাইতেছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ভালো কথা। এবারে থার্ড মাইগ্রেশনের পরে দেখা গেল যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আসছে, কিন্তু হয়েছে কোথায়, ইকোনমিক্স বা এগ্রি ইঞ্জিনিয়ারিং। তখন তার পছন্দ না, বলতে স্যার আর একটু ভালো সাবজেক্ট পেলে ভালো হয়, যদি ভেটেনারি বা এগ্রিকালচারে যদি হয়। চতুর্থ অটো মাইগ্রেশনের সময় দেখা গেছে যে তার কাঙ্ক্ষিত সাবজেক্ট ভেটেনারি বা এগ্রিকালচারে হয়ে গেছে ভর্তি। এবার আসলো যে 29শে এপ্রিল চূড়ান্ত রেজাল্ট হয়ে গেল। তারপরে ভর্তির তালিকাও প্রকাশ হয়ে গেল, ভর্তির চান্স পেয়ে গেল, চান্স পেয়ে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পরে এরপরে চিন্তা যে সামনে আরো আগানো যায় কিনা, বলছে স্যার ঢাকার কাছাকাছি থাকলে সুবিধা। এরপরে দেখা গেল একটা বড় অটো মাইগ্রেশন হয়ে গেল ভর্তির পরে। এই অটো মাইগ্রেশনে দেখা গেল যে তারা ঢাকারই কোনো একটা হয়তো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু এখন সাবজেক্ট হয়েছে গাজীপুরে হয়তো এগ্রি ইকোনমিক্স বা এগ্রি ইঞ্জিনিয়ারিং অথবা ফরেস্ট্রি অথবা এসব শেরে বাংলা এগ্রি ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট হয়েছে। এখন আবার কান্নাকাটি করতেছে স্যার পিছনে ব্যাক করা যাবে কিনা। পিছনে তো ব্যাক করার সুযোগ নাই। তো তখন আমি বলছিলাম যে তাহলে যদি এই সাবজেক্ট কি পড়তে চাও মাইগ্রেশন অফ করে রাখো, তো অফ না, এখন আবার কান্নাকাটি যে স্যার করা যায় কিনা। এরকম ভাবে দেখা যাচ্ছে কোনো মানুষের সুখ নেই। আবার যারা ওই সময় যারা পিছনের দিকে ছিল তারা যে স্যার সাবজেক্ট পাওয়া যাবে কিনা, কি হবে, আরো যাদের যাদের স্যার 5,000, 5,000 তো প্রথম দিকে চিন্তাই করে না যে চান্স পাবে। এখন চান্স পাওয়ার পরে ইউনিভার্সিটি ভালো না। আবার কেউ কেউ ফার্স্ট চয়েসই দিয়ে রাখছে, যেমন উত্তরবঙ্গে বাড়ি, সেখানে ফার্স্ট চয়েস দিয়ে রাখছে কুড়িগ্রাম। এখন প্রশ্ন হলো, জিজ্ঞেস করতেছে যে তাহলে কুড়িগ্রাম থেকে আমার তো ইসে যদি অন্য জায়গায় সিট খালি থাকে অন্য জায়গায় যাওয়া যাবে কিনা। আমি তাহলে আগে কুড়িগ্রামকে ফার্স্ট চয়েস দিয়েছিল কেন, তখন তো ভাবছিলাম যে সিরিয়াল পরে চান্স পাবো না, এই জন্য বাড়ির কাছে। এই জন্য মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, মানুষের কোনো কিছুতেই কি নাই, সুক্রিয়া নাই। একজনকে দেখলাম যে তার যে চয়েস লিস্টের 2 নাম্বার যে সাবজেক্ট সেখানে চান্স পাইছে। এখন তার প্রশ্ন হলো প্রথম সাবজেক্টে পাওয়া যাবে কিনা। আবার কেউ কেউ তার ইঞ্জিনিয়ারিং বা ম্যাথে বা ফিজিক্সে ভালো, যার জন্য সে ইঞ্জিনিয়ারিং হয়তো ফার্স্ট চয়েস দিয়ে রাখছে, এখন বলছে না ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে, অথচ তার চয়েস দিয়ে রাখছে। যেই হোক না কেন, যত মাইগ্রেশনই হোক না কেন, তার তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কি তার হবে, তাই না? হয়তো বাকৃবিতেই হবে বা অন্য কোথাও, যাই হোক না কেন যেভাবে, হয়তো দেখা যাচ্ছে সেখানে যায় সে কি আছে না, থ্যাঙ্কস জানাচ্ছে না যে শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া যে আমি চান্স পাইছি। এভাবে যখন মানুষ যদি মানুষ যখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে, তখন আল্লাহ কি করে, নিয়ামতকে বাড়াই দেন। আর যখন মানুষ না শুক্রিয়া করে তখন আল্লাহ নিয়ামতকে ছিনাই নেয়। তা আমি একটা ঘটনার কথা বলবো। আর আরেকটা জিনিস হলো, ওই লোকজনের কথার উপরে যদি আমরা বসে থাকি যে কে কি বলছে না বলছে, তো তাইলে কোনো কিছু করা যাবে না। আমরা সেই গল্পটা জানি যে বাপ আর ছেলে আর গাধার গল্প, সবাই জানি, আমরা সংক্ষিপ্ত ভাবে বলতেছি যে বাপ আর ছেলে একটা গাধা নিয়ে যাচ্ছে কোনো জায়গা থেকে, লোকজন বলে, আরে তারা কিরকম, তখন ব্যক্তর লোক, গাধা, দুর্বল গাধার উপরে তারা হাইটে যাচ্ছে। কিছুক্ষণ পরে তখন করলো কি, বাপ হাইটে যাওয়া শুরু করলো, ছেলেকে গাধায় করে নিয়ে যাচ্ছে। কিছু যাবে আরেক গ্রামে যাবো, কিন্তু দেখো বাপ বয়স্ক লোক সে হাইটে যাচ্ছে, ছেলে ইয়ং মানুষ সে গাধায় যাচ্ছে। তখন আবার কি করলো তারা উল্টা, বাপ গাধায় উঠলো, ছেলেকে হাইটে নেওয়া শুরু করলো। এবার কিছু আরেক গ্রামে যাবো, দেখো যে বাপ
একটা বয়স্ক লোক সেই হবে এক ইয়ং বাচ্চাকে এভাবে হাঁটাই নিচ্ছে, ঠিক করতেছে। এরপরে কি করলো, তারা দুইজনে হাঁটা শুরু করলো গাধায়। এবার আর গ্রামে যাওয়ার পর দেখো তারা কত বোকা লোক, নিজেদের গাধা থাকতেও তারা কি করতেছে, গাধা হাঁটায় নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওরা কি করলো, ওরা পরে বাপারি গাধাকে হাঁটায় না নিয়ে মাথায় করে তারা গাধায় নিয়ে শুরু করলো। পরে একটা সাঁকো পার হইতে যায়, গাধা তো হাত পা বান্ধা ছিল, গাধা ধাস করে পানির মধ্যে পড়ে পরে মারাই গেল, তা গাধাটাই ক্ষতিগ্রস্ত হলো। তো এই যে যে জিনিস এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে মানুষের সব কথা শোনা যাবে না। আমি যখন পশুপালনে ভর্তি হইলাম, তখন অনেকে বলো পশুপালনে ভর্তি হয়ে এই সাবজেক্ট একেবারে দুর্বল সাবজেক্ট, চাকরি নাই, এই নাই সেই নাই, কত রকমের সমস্যা, আপনি কি করেন, ভেটেনারিতে পড়েন, মাউন্ট সাবজেক্টে পড়েন বা এইটা। পরে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আমি পশুপালনে পড়ার পর আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আছি। এবং আমি তখন যে কোরআন শরীফ পড়লাম, সূরা নমলের বিভিন্ন আয়াত আসলো এবং সেখানে পশু সম্পদের বিভিন্ন গুরুত্ব নিয়ে আলোচনা করা হলো। তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি পশুপালনই করবো। তা আলহামদুলিল্লাহ পশুপালন পড়ার পর আমি সাকসেসফুল হতে পারছি। অথচ আমার সময় যারা অন্য ফ্যাকাল্টিতে পড়ছে তার মধ্যে অনেকেই এখন ভালো পর্যায়ে যেতে পারে, অনেকেও গেছে, কিন্তু অনেকে সবাই তো যে গেছে তা তো আর না। বাংলাদেশে এমন কোনো সাবজেক্ট নাই যে পাশ করলে সাথে সাথে, আবার কিছু কিছু লোক চিন্তা ভাবনা করতেছে কি যে ইউনিভার্সিটি কলেজে যাবে, হ্যাঁ। আবার গুচ্ছ তো আমি দেখছি একই অবস্থা, যে কেউ 3 নাম্বার না সি গ্রেডের ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এখন বি গ্রেডের, আবার যদি বি গ্রেডের ইউনিভার্সিটি চান্স পায়, এ গ্রেডের ইউনিভার্সিটি একটা সাবজেক্টে চান্স পাইছে, এই সাবজেক্ট ভালো না, আরেক সাবজেক্ট, সেই সাবজেক্টে তো মানুষ পড়ে। পালি সংস্কৃতি বা আমরা যদি পরিণতি অথবা আমরা যদি বলি এই ফিলোসফি দর্শন, এগুলো তো লোকজন পড়তেছে, তাই না? এবং এগুলো তো পড়ে তো মানুষ চাকরি করতেছে, এরকম তো না যে সমস্ত জায়গায় বেকার পড়ে আছে। আবার সবচেয়ে ভালো যে সাবজেক্ট আপনার কাছে, যেটা সবচেয়ে ভালো সাবজেক্ট পড়তেছে, সেই সাবজেক্ট পড়েও অনেকে বেকার আছে। আমি একটু আগে যে এই ভিডিওটা করার আগে একটা ইসলাম পড়ান ফেসবুকে আমি শেয়ার দিছি, মেডিকেল ডাক্তাররা বলতেছে যে এখন জেলায় জেলায় মেডিকেল কলেজ হচ্ছে, এত ডাক্তার হচ্ছে, এই ডাক্তাররা পাশ করে বেকার পড়ে আছে, কি করবে, বিসিএস এর পড়া পড়তেছে, তার ডাক্তারি পড়া বাদ দিয়ে ওই অঙ্ক করতেছে বা চর্যাপদ করতেছে, কোন রাজধানীর নাম কি বা কি, এই সমস্ত জিনিস, এই জীবন, এটা জীবনে তার কোনো কাজে লাগবে না। আমাদের ইউনিভার্সিটি গুলো আমি অনেক ছাত্রকে দেখি একবারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিসিএস এ পড়া শুরু করে, তাই না? এবং এদের লেখাপড়া খুব খারাপ, বিশেষ তো দূর কথা, অনার্সই পাস করতে পারে না। তো যার জন্য আমাকে যেটা কাজ ওমর খৈয়াম বলেছিলেন, কি বলছিলেন, যে বুদ্ধিমান এই ভবিষ্যতের ভাবনা ভাবা বোকামির কাজ, এখন তুমি বর্তমানে ভাবনা ভাবো, বর্তমানে তোমার কি কাজ এটা আগে চিন্তা করো, তাহলে ভবিষ্যৎ হবে। ওই সেই গল্পটা আমরা জানি, যে একজন লোক তার মাথার মধ্যে ডিম নিয়ে যাচ্ছিল, চিন্তা করতেছে এই ডিম বিক্রি করে সে আরো ডিম কিনবে, আরো ডিম কিনে সে মুরগি কিনবে, আরো মুরগি বিক্রি করে সে ছাগল কিনবে, ছাগল বিক্রি করে গরু কিনবে, অনেক ধনী হয়ে যাবে, তার 2-3টা বউ থাকবে, ওই বউকে রাগ হয়ে মারতে যাবে। এরকম কল্পনা চিন্তা করার পর তার মাথা থেকে যত ডিম ছিল সমস্ত ডিমগুলো কি হয়ে গেল, পড়ে গেল। এই জন্য অত ভবিষ্যৎ নিয়ে আমাদের যে এখন কি হবে, আমরা আগে পাশ করি কিনা সেটাই প্রশ্ন, কোন সাবজেক্ট কি আছে, যে আমার বিসিএস আছে কিনা, আমার এই জায়গায় সরকারি চাকরি আছে নাকি বেসরকারি চাকরি আছে, সরকারি চাকরি থাকলেও এইটা ইয়ে আছে কিনা, এই সমস্ত বেশি চিন্তা ভাবনা যারা করে এদেরকে আমি দেখি খুব একটা ভালো করতে পারে না। কারণ এখন যে আসে, আমি যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে যে ফ্যাকাল্টিতে ভর্তি হব বা যেখানে ভর্তি হব, সেখানে যদি আমি ভালো করে পড়াশোনা করতে থাকি, দেখা যাবে যে আমি ভালো রেজাল্ট করতে পারবো, এবং ভালো রেজাল্ট করতে পারলে যে কোনো জায়গাতেই চাকরির সুযোগ আছে। আমি যদি কৃষি গুচ্ছের কথা যদি বলি, কৃষি গুচ্ছের কোনটা আপনি খারাপ বলবেন, এগ্রি ইকোনমিক্স, এগ্রি ইঞ্জিনিয়ারিং, সেখানে তো চাকরি আছে। আবার সবচেয়ে ভালো ভেটেনারিতে বা কৃষিতে আমরা মনে করি ভালো সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু সেখানে কৃষিতে সবাই কি বিসিএস প্রত্যেকটা লোক কি চাকরি পায়? আমি তো এরকম দেখছি যে এই কৃষিতে পড়ি বা ভেটেনারিতে পড়ি, এখন প্রাইমারি স্কুলের টিচার, এরকম ঘটনাও আছে, তাই না? তো যার জন্য আসলে কোনোটাই সাবজেক্ট খারাপ না, কোনোটাই ভালো না, যে জায়গায় আল্লাহ আপনাকে রাখছেন আপনি শুক্রিয়া আদায় করেন, সে জায়গায় আপনি ভালোভাবে কি করেন, পড়াশোনা করেন। এখন কয়েকটি উদাহরণ দেব। আমাদের সময় আমাদের তখন টিচার কম, ফ্যাকাল্টি নতুন ফ্যাকাল্টি, আমরা মাত্র 3জন টিচার নিয়ে তখন চালু হয়েছিল। এবার নতুন আরো 6জন টিচার আসলো। আমরা খুব খুশি, অনুষ্ঠান হচ্ছে, পিসি স্যারকে নিয়ে আসলাম, বক্তব্য দিলেন। তারপরে ছাত্রদের মধ্যে কেন বক্তব্য দিবে কিনা, এক ছাত্র এসে শোয়েবের কথা বললো কি, আমি এখন ভর্তি বাতিল করতে চাই, এখনই বাতিল করতে চাই। আমরা বললাম যে অনুষ্ঠান শেষ হোক তারপরে তুমি করো, বললাম আমি এখনই ভর্তি বাতিল করবো। যাই হোক, বিসি স্যারের দিন ছিল, ওই সময় ভর্তি বাতিল করে একেবারে তাকে ভর্তি বাতিল করে সে চিটাগাং কোনো একটা ইউনিভার্সিটি ভর্তি হবে, বেসরকারি। এর 20-25 দিন পরে সে আসলো যে সে ওখানে আর পড়াশোনা ভালো লাগছে না, এখানে পড়াশোনা করবে। তখন আমি বললাম তোমার তো ভর্তি বাতিল হয়ে গেছে, তুমি তো ভর্তি বাতিল করে গেছো, তুমি তো কাগজপত্র নিয়ে যেতে পারতা, তুমি পুরো ভর্তি বাতিল হয়ে গেছে, এখন কি কান্না শুরু করছে যে আমি এখানে পড়বো, এখানে ভালো লাগে না, কিছুই করার নাই, তোমার অলরেডি ভর্তি বাতিল করে গেছে। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর একজন শিক্ষার্থীর কথা বলি, সে কোন একটা কোটায় আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, আমাদের বায়োটেক ফ্যাকাল্টিতে, পর্দানশীল মহিলা বোরখা পড়তো, কিন্তু সে বললো যে না, তার বাড়ি যেখান থেকে আসে সেখান থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অনেক দূরে, তো সে অমুক আরেক ইউনিভার্সিটি ভর্তি হবে, সেখানে কি চারু কারু কলা। আমরা তাকে বললাম যে চারু কারু চাইতে আমাদের চাইতে সে
ভালো, বললো না এই করো। এরপরে সে এবং আমি বললাম ঠিক আছে আপনি তাহলে কাগজপত্র নিয়ে যান, বললো না আবার কাগজপত্র নিয়ে আবার ভর্তি বাতিল করতে আসা অনেক কঠিন, আমরা একবারে ভর্তি বাতিল করে যাবো। ঠিক আছে ভর্তি বাতিল করে যান। ভর্তি বাতিল করে চলে গেছে। এর কিছুদিন পরে আসছে, মা মেয়ে দুজনই আসছে যে আমরা আসলে ওইখানে ছবি আঁকা, আমার মেয়ে পর্দানশীল মহিলায় ছবি টবি আঁকা ভালো লাগে না, এই করে না, ওখানে পরিবেশটা অত ভালো না, ধার্মিক পরিবেশ না, আপনাদের এখানে পরিবেশ ভালো, আমরা এখানেই করবো। আমি যে এখন কিছু করার নাই, ভর্তি আপনারা বাতিল করে করছেন, মানে আমরা তো চান্স পাইছিলাম, চান্স পাইলে কি হবে, আপনার ভর্তি বাতিল করছেন, এখন আর কোনো অবস্থাতেই এই সুযোগ নেই। এখন আর কান্নাকাটি করলে কোনো লাভ নেই। এবার আবার যদি আমি বলি, আমাদের বায়োটেক থেকেই কলেজে ভর্তি হইলো, ঠিক আছে, মেডিকেল কলেজে, কলেজে ভর্তি হইতে গেল একেবারে এসে আমি মনে করি চিন্তা ভাবনা করে বলো না এই বাদ দিয়ে মেডিকেল কলেজ বাদ দিয়ে কেউ এখানে পড়ে, অথচ আমাদের এগুলো কিন্তু ইউনিভার্সিটি, যাই হোক। তাই যাওয়ার পরে আমাদের সে এমন একটা কলেজে গেল, ওদের ব্যাচের শিক্ষার্থীরা ট্যুরে গেল, ট্যুরে যাওয়ার পরে ওই যে ও যে ইউনিভার্সিটি যে কলেজে ছিল সেই কলেজের কাছাকাছি কোন একটা জায়গায় তারা ট্যুরে গেল, যাওয়ার পরে তাকে দাওয়াত দিল যে আমাদের সঙ্গে আসো। আসার পরে দুঃখ প্রকাশ করতেছে যে আমি তো ভাবছিলাম যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ল্যাব তেমন কিছু নাই, তো এই আমাদের কলেজে তো অনেক হবে, পরে এমন এক জায়গায় হয়েছে যে 4-5 বছরও কি হয় না, ল্যাব প্রতিষ্ঠা হয় নাই। এবং আমাদের ইউনিভার্সিটি যা আছে তার থেকেও তার ওই কলেজে ল্যাবের ফ্যাসিলিটিস আরো অনেক কম, এবং সে ডাক্তারি পড়তেছে কিন্তু কোনো ই নাই, হাসপাতাল নাই, কোনো ই নাই। খুবই আফসোস করলো যে এখন আর আফসোস করি কি হবে। আবার যাই হোক, তারপর যদি কারো যদি সিদ্ধান্ত থাকে, যেমন আমি যখন ভর্তি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলাম, এই সময় দেখলাম একজন লোক তার মেয়েকে আমাদের ইউনিভার্সিটি থেকে নিয়ে যাবে, কেন বলে তো আমার বাড়ি অমুক জায়গায়, অমুক কলেজে ভর্তি করাবো, নর্মাল কলেজে। নর্মাল কলেজে কেন বলে, আমার মেয়ে এত লেখাপড়া করে কি করবে, বিয়ে শাদী দিয়ে দেবো 2-3 বছর পরে, চাকরি বাকরি করবে না, সে হারিয়ে খেলবে, লেখাপড়া তখন, হ্যাঁ। এরকম যদি কারো চিন্তা ভাবনা থাকে যে না আমি ক্যারিয়ার করবো না, আমি এভাবে হারিয়ে খেলতে থাকবো, বা এরকম কিন্তু চিন্তা ভাবনা, এরকম যদি কোনো অভিভাবকের থাকে বা শিক্ষার্থী থাকে তার কথা আলাদা। কিন্তু যদি কারো ক্যারিয়ার চিন্তা ভাবনা করে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই একটা ভালো। আরেকটা জিনিস হলো, অনেকে যেমন কিছু কিছু বিশ্ববিদ্যালয়, নতুন নতুন বিশ্ববিদ্যালয় ছবি দিয়ে হাসি দিছে, মসজিদ দিছে, অন্যান্য যে ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, কি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিশ্ববিদ্যালয় বা অমুক বিশ্ববিদ্যালয়, এরকম বা এরকম নতুন নতুন বিশ্ববিদ্যালয়, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হইলেও একসময় কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো বড় হবে। আমি যদি সিলেট ভেটেনারি কলেজ বা চিটাগাং ভেটেনারি কলেজেই তো আমার চাকরি প্রথম, তো সেখানে তখন তো তেমন কিছুই ছিল না, কিন্তু সেটা হইতে হইতে কিন্তু আছে, কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 6টা ফ্যাকাল্টি হয়ে গেছে, চিটাগাং ভেটেনারি ইউনিভার্সিটি সেখানেও 4টা ফ্যাকাল্টি হয়ে গেছে, এবং ভেটেনারি চিটাগাং ভেটেনারি এবং সিলেট ভেটেনারি কলেজ এরাই কিন্তু প্রথম কি করলো, ইন্টার্নি। ইন্টার্নি কিন্তু আগে কিন্তু ভেটেনারিতে ইন্টার্নি ছিল না, তারাই প্রথম ইন্টার্নি চালু করলো, এবং এখন কিন্তু পরে বাকিটিও পরে এই ইন্টার্নি ফ্যাসিলিটিস গুলো তারা নিচ্ছে। আবার যদি আমরা বলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতন বাংলাদেশে বায়োটেকনোলজি ফ্যাকাল্টি খুলতে পারছে, যেটা অন্য কোনো জায়গায় নাই। অন্য জায়গায় যদি কেউ মাস্টার্স করে বায়োটেকনোলজি, খালি বায়োটেকনোলজি মাস্টার্স করে, কিন্তু আমাদের এখানে কি মানে ফিশ বায়োটেকনোলজি বা মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি অথবা ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, তো সেই হিসাবে আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টে যেমন তারা ভালো, সেই তুলনায় কিন্তু আমাদের এটা কিন্তু খারাপ না। এবং আমরা কিন্তু 3 বছর পর পর, 3 বছর 36 মাস আমরা র্যাঙ্কিং এ 1 নম্বরে ছিলাম। তো যার জন্য যেটা বলতেছি যে এটা নতুন প্রতিষ্ঠান হইলেই যে খারাপ হবে তা না, নতুন প্রতিষ্ঠান থেকে এই থেকে ভালো হয়। হ্যাঁ, তো মানুষ পুরান প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠানে কেন করতে চায়, ওখানে সিনিয়র প্রফেসররা থাকে, গবেষণার জন্য সুযোগ থাকে। তো আন্ডার গ্রাজুয়েট তো আমাদের ওইরকম ভাবে গবেষণা হয়, আন্ডার গ্রাজুয়েট একটা ডিগ্রি নেওয়ার পরে এবার মাস্টার্স পিএইচডি তো আপনি বড় ইউনিভার্সিটি যেতেই পারবেন। ইউনিভার্সিটি ভর্তি হলে এখন যে জায়গায় চান্স পাইছি সে জায়গায় ভালো ভালো সাবজেক্ট যদি পাই, এখন সাবজেক্ট গুরুত্বপূর্ণ। যেমন এখন আপনি মনে করেন যে আপনি এগ্রিকালচার পড়বেন, কুড়িগ্রামে পড়লেন, কুড়িগ্রামে এগ্রিকালচার পড়ার পরে এগ্রিকালচার যে কোনো সাবজেক্টে আপনি বাকৃবিতে মাস্টার্স করতে পারবেন। কিন্তু এখন তা না পড়ে আপনি বাকৃবিতে অন্য একটা সাবজেক্টে পড়লেন, যেটা এগ্রিকালচার ছাড়া বা ইসা, তাহলে তাহলে কি আপনি এগ্রিকালচার কোনো সাবজেক্টে মাস্টার্স করতে পারবেন? এই জন্য সাবজেক্ট তারপরে সবগুলো চিন্তা ভাবনা করতে হবে। এবং যে জায়গায় আমি চান্স পাইছি সেই জায়গাটাকেই আমাকে এখন লেখাপড়া করতে হবে, ভালো করতে হবে। আমি ক্লাসে প্রায় একটা গল্প বলি, আমার বিয়ে হয়েছে যে জায়গায়, এখন চিন্তা করতে হবে যে আমার বিয়ে এখানে হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফ, তার সঙ্গে আমার জীবন কাটবে। আর আমি বিয়ে হয়েছে এক জায়গায়, চিন্তা করবো আরেক জায়গায়, তাহলে তো সংসার টিকবে না। হয় যদি তো একেবারে খারাপ লাগে, তাহলে ডিভোর্স দিয়ে আরেক জায়গায় বিয়ে করবো। কিন্তু বিয়ে করবো এক জায়গায়, আরেক জায়গায় চিন্তা করবো, তাহলে তো হবে না। আমি ভর্তি হবো এক ফ্যাকাল্টিতে, এক ইউনিভার্সিটিতে ভর্তি হবো, আর সেই ইউনিভার্সিটি সেই ফ্যাকাল্টিতে না চিন্তা করি, আমার যদি চিন্তা করি আহা আমার যদি অমুক জায়গায় হইতো তমুক জায়গায় হইতো। আর আমরা যদি ইমানই কথা যদি বলি, যে মানুষকে 7টা জিনিসে বিশ্বাস করার নাম হলো ইমান, তাই না? মানে ইমান প্রিয় জন্য 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। আমাদের ভাগ্যের ভালো মন্দ যা কিছু আছে আল্লাহ তরফ থেকে হয়, এটা আমরা যে মুসলিম হিসাবে বিশ্বাস করি। অথবা আমার যেখানে চান্স আল্লাহ আমাকে রাখছে, যতটুকু হয়েছে এটা আলহামদুলিল্লাহ। এখন যে জায়গায় হয় নাই এই জায়গায় নিয়ে যে আমি আফসোস করতে থাকি, লাভটা কি? এই জন্য যে জায়গায় হয়েছে এই জায়গায় যদি আমি চিন্তা ভাবনা করি, ভালো করি, লেখাপড়া করি,
চাইলে কি করতে পারবো, আমি সফল হতে পারবো। আর আমি যদি দুশ্চিন্তা হলো যে আমার এই জায়গায় হলো না কেন, ওই জায়গায়, সেক্ষেত্রে খালি দুশ্চিন্তাই পারবে, মানে কি করা যাবে না, সফল হওয়া যাবে না। ঠিক আছে। ও আরেকটা জিনিস যেটা কেউ কেউ জিজ্ঞেস করতেছিল, যে ভর্তির ফর্ম এখন আসে না কেন। তো যেটা হলো, আমাদের জানি যে আমাদের ভর্তির তারিখ তো দেরি আছে, 10 এবং 11 তারিখ। যারা কৃষি খুঁজছে ভর্তির তারিখ হলো 10 এবং 11 তারিখ, 11ই জুন। তো এখন তো ইউনিভার্সিটি গুলো এখনো বন্ধ, এখনো কিছু কিছু দেশে এখন আমাদের ঈদের ছুটি চলতেছে। ঈদের ছুটি যদি চলে, তাহলে এই ফর্ম গুলো কিভাবে ই করেছে, আগের যে ফর্ম আছে, এই আগের ফর্ম দিয়েই কি করা যাবে, ওই যদি ডাউনলোড করি ভর্তি হতে পারে। আর যদি মনে করেন আগে ডাউনলোড ফর্ম ভর্তি হওয়া যাচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে না, ইউনিভার্সিটি খুলুক, 7 তারিখ খুলুক, খুললে হয়তো বা ফর্ম দিয়ে দিবে, ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তো এই নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। এটা 7 তারিখের পরে ইউনিভার্সিটি খুললে, এখন পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ, তাই না? 7 তারিখের পরে খুললে এই করা যাবে, এটা এই করা যাবে। আর কিছু কিছু লোককে দেখলাম, যেমন গুচ্ছতেই দেখলাম যে যেটা ছিল না কেন, কেউ কেউ খারাপ ভাষায় ফেসবুকে গালিগালাজ করতেছে, এই জিনিসটা আসলে মোটেও শোভনীয় না। আমার ধারণা যারা এই গালিগালাজ গুলি করতেছে, এরা আসলেই না, শিক্ষার্থী না। হয়তো বা শিক্ষার্থীর নাম দিয়ে কেউ ফেক আইডি দিয়ে কাজ করতেছে, কিন্তু কখনোই এরকমের না। শিক্ষক, বাপ মা, এনাদেরকে কি করতে হবে, আমাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। তারা যদি কোনো, হ্যাঁ, তারা কিন্তু কষ্ট করে তারাই করছে, ছুটির মধ্যে তারা কিভাবে কি করবে, তাই না? তারা তো, আপনাদের যেমন ছুটি আছে, তারা তো ছুটি আছে, ছুটির পরেই তারা দিয়ে দিবে রেজাল্ট। যাই হোক, আমরা তো ধৈর্য ধারণ করি, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, তাই না? আল্লাহ বলছেন, আমি ক্ষুধা, ভয়, দারিদ্রতা, বিভিন্ন জিনিস দিয়ে মানুষ কি করি, পরীক্ষা করি। তারা আমাকে পরীক্ষা করবেন, আমাকে সবর করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আর যারা বিভিন্ন ইসে, যে কোন হলে, হলের রেজাল্ট আপনি হয়তো পাই যাবেন হয়ে গেলে, তখন যখন ভর্তি হওয়ার সময় এখানে, তখন আপনাকে আসার পরে বিভিন্ন হলে সিট পেয়ে যাবেন। ফার্স্ট ইয়ারে হয়তো বা অনেক ইউনিভার্সিটি হয়তো সিট পাওয়া কঠিন, তবে বিভিন্ন জায়গাতে হয়তো সেকেন্ড ইয়ার থেকেই সিট পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।